আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় জৈব অণু। এই জৈব অণু অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের ভিতরে একটা টপিক ডিএনএ। বন্ধুরা, যেহেতু ডিএনএ এই টপিকটা তোমাদের বায়োলজি অংশের বায়োলজি বইয়ের একটা অংশ বা বায়োলজি পার্ট, এই বায়োলজি পার্টের জন্য এই টপিকগুলো একটু ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করতে গেলে একটু বেশি সময় লাগে। তা আমি তোমাদেরকে সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ডিএনএ নিয়ে মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, প্রথমত দেখো, আমরা আগে এই যে নিউক্লিক অ্যাসিড এই ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করি। তো আমি যদি নিউক্লিক অ্যাসিড টপিকটা লিখি, নিউক্লিক অ্যাসিড, একটু খেয়াল করো তো, আমি যদি নিউক্লিক অ্যাসিড লিখি এবং নিউক্লিক অ্যাসিডের ভিতর থেকেই আমাদের কিন্তু কিছু ধারণা চলে আসবে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ম্যাক্সিমাম ধারণাটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। মূল থিমটা কি বা মূল ব্যাপারটা কি সহজভাবে মনে রাখবা যে নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক কথাটা থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে এটা প্রথমে আসলে নিউক্লিয়াসে পাওয়া গিয়েছিল, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটা সর্বপ্রথম নিউক্লিয়াসে পাওয়া গিয়েছিল। তাহলে আমরা লিখতে পারি কি যে নিউক্লিয়াসে পাওয়া গিয়েছে। নিউক্লিয়াসে পাওয়া গিয়েছে, আর নিউক্লিয়াসে পাওয়া গিয়েছিল বলেই কিন্তু আসলে এর নামকরণ করা হয়েছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, কিন্তু বর্তমানে এই যে নিউক্লিক অ্যাসিড শুধুমাত্র নিউক্লিয়াসেই পাওয়া যায় না, আরও অনেক জায়গাতে পাওয়া যায়। সেগুলো কিন্তু অবশ্যই আমরা এই টপিকের মাধ্যমে আজ বুঝতে পারবো। তো বন্ধুরা, প্রথমত এটুকু কিন্তু আমরা বুঝে গেলাম। আবারও একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি দুইটা জিনিসকে, এই যে নিউক্লিক এবং অ্যাসিড, এখান থেকে একটা শর্ট ফর্ম নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো তো। আমরা নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক থেকে আমরা এন নিয়ে আসতে পারি, আর অ্যাসিড থেকে আমরা কি নিয়ে আসতে পারি, এ নিয়ে আসতে পারি। একটু চিন্তা করো, নিউক্লিক থেকে প্রথম বর্ণটা এন, আবার অ্যাসিড থেকে প্রথম বর্ণটা কি এ। তাহলে নিউক্লিক অ্যাসিডের বর্ণ দুটোকে আমরা যদি প্রথম বর্ণ দুটোকে নেই, তাহলে আমরা পেলাম এন এ। আচ্ছা, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড কিন্তু দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি দুই প্রকার। আচ্ছা, একটু ভালো করে মনে রাখবা। প্রথমত নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ যে নিউক্লিক অ্যাসিডটা রাইবোজ হলে, বা নিউক্লিক অ্যাসিডটা রাইবোজে পাওয়া যায়, বা নিউক্লিক অ্যাসিডটা যদি রাইবোজ হয়, নিউক্লিক অ্যাসিড যদি রাইবোজ হয়, আমি লিখে দিচ্ছি যে নিউক্লিক অ্যাসিড রাইবোজ হলে, নিউক্লিক অ্যাসিড রাইবোজ হলে, মনে রাখবা নিউক্লিক অ্যাসিড যদি রাইবোজ হয় তাহলে তার নাম হবে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ তখন সেটা হয়ে যাবে কি রাইবোজ হলে, তখন সেটা শুধু এই যে এন এ এর সামনে শুধু একটা কি নেব, আর নেব, তাহলে আর এন এ, অর্থাৎ তখন সেটাকে বলা হয় আর এন এ। নিউক্লিক অ্যাসিডটা যদি রাইবোজ হয় তাহলে তখন সেটাকে বলা হয় আরএনএ। এখন রাইবোজ ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা এর আগের পর্বে আলোচনা করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিবে, কারণ তোমাদের নতুন কারিকুলামে তোমাদের প্রত্যেকটা পার্ট এমনভাবে সাজানো আছে যে পূর্ববর্তী পার্টটা না বুঝলে পরবর্তী পার্টটা বুঝবে না, আবার পূর্ববর্তী অধ্যায়গুলো না বুঝলে পরবর্তী অধ্যায়গুলো বুঝবে না, অনেকটা এভাবেই সাজানো আছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডটা যদি ডিঅক্সিরাইবোজ হয়, ডিঅক্সিরাইবোজ, নিউক্লিক অ্যাসিডটা যদি ডিঅক্সিরাইবোজ হয় তাহলে এর নাম হবে কি, তখন শুধু ডি চলে আসবে, তার মানে তখন সেটার নাম হয়ে গেল কি ডিএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এই দুইটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা আরও একটু বলতে পারো যে ভাইয়া আরএনএ কোথায় কোথায় পাওয়া যেতে পারে। আরএনএ সাধারণত পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে। এটা মনে রাখবা যে সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম।
তাহলে সাইটোপ্লাজমে পাওয়া যাবে আরএনএ। এখন যদি বলো বা ভাইয়া যে আসলে ডিএনএ কোথায় পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি যে ডিএনএ পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে। ডিএনএ পাওয়া যায় কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে। আরও যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া, তোমরা যখন কোষ বিভাজনগুলো পড়ছো তখন কিন্তু তোমরা এগুলো পেয়েছিলে, অষ্টম শ্রেণীতে কিন্তু তোমরা এগুলো সব পেয়ে গেছো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা বন্ধুরা দেখো, তাহলে আমরা বলতেছি যে তোমার হচ্ছে ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে পাওয়া যায়, ডিএনএ তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। মনে রাখবা মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। আসলে এটা আসলে তোমার একটা কোষের সম্পূর্ণ শক্তিটা মাইটোকন্ড্রিয়া বহন করে থাকে, একটু মনে রাখবা শুধু। আর তোমরা এটা অবশ্যই পূর্ববর্তী শ্রেণীতে পড়ে এসেছো। আচ্ছা বন্ধুরা, এছাড়াও আমরা কিন্তু আরও বলতে পারি, সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে আমরা ক্লোরোপ্লাস্টও পেয়ে যাই। ক্লোরোপ্লাস্টও আমরা কি পেয়ে যাই? ডিএনএ পেয়ে যাই। তাহলে ডিএনএ কিন্তু আমরা এই সকল জিনিসের ক্ষেত্রে পেয়ে যাই। আরও একটা যদি আমরা ক্ষেত্র বলতে চাই তাহলে আমরা কিন্তু ব্যাকটেরিয়াতেও পেয়ে যাই। আচ্ছা থাক, সেগুলো রাখবে না। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএর বেসিক থিমটা কিন্তু বুঝে গেলাম। এই যে ডিএনএ এবং আরএনএ নিয়ে আমরা এই অধ্যায়ে এই টপিকের মধ্যে অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ডিএনএ, তাই আজকে আমরা শুধুমাত্র ডিএনএ নিয়ে একদম বিস্তারিত একটা আলোচনা করব। দেখো তোমাদের বইয়ের প্রথম টপিকটার নামই হচ্ছে কি ডিএনএ। এখন এটুকু দেখো আমরা পড়লেই বুঝে যাব। নিউক্লিক অ্যাসিড আসলে বৃহৎ জৈব অণু যা প্রত্যেক জীবের জন্য অপরিহার্য। নিউক্লিয়াসের ক্রোমোজোম ও রাইবোজোমে যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। নিউক্লিক অ্যাসিড কাকে বলে এখানে একটা সংজ্ঞা দিয়েছে তারা। আমরা পরবর্তীতে আমরা আগে টপিকটা বোঝার চেষ্টা করব, টপিকটা বোঝার পরে দেখব আমাদের নিজেদের তৈরি একটা সংজ্ঞা অনেক সহজে তখন লিখতে পারবো। আপাতত তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাই পড়ে নাও। নিউক্লিয়াস ও রাইবোজোম ছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়, প্লাস্টিডেও পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডগুলো। নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস। আচ্ছা, নাইট্রোজেন বেস মানে নাইট্রোজেন ক্ষারক। এই নাইট্রোজেন ক্ষারক নিয়ে ডিএনএর ভিতরে বিস্তারিত আলোচনা করা হবে, একটু অপেক্ষা করো। এরপরে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডটাও তোমার ডিএনএতে কাজে লাগবে। দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু যা জীবের বংশগতির ধারা সহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ, আরএনএ। তাহলে এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার দেখো পরবর্তী টপিকের নাম হচ্ছে কি ডিএনএ। তাহলে ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর মধ্যে ডিএনএ কিন্তু স্থায়ী অণু। এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। তোমরা জানো যে বংশগতির ধারক বা নিয়ন্ত্রক বলা হয় আসলে ডিএনএকে। কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকমের সজীব কোষেই ডিএনএ থাকে, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু ডিএনএ থাকে। ক্রোমোজোম ডিএনএ কিছু প্রোটিন দ্বারা তৈরি। ডিএনএ এই প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে, যেটি ক্রোমোজোম নামে পরিচিত। এখন ক্রোমোজোম ব্যাপারটা কি সেটা কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো, যখন কোষ বিভাজন পড়েছিলে। তোমার হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, সেখানে তোমরা দেখেছো যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমের দেখা পাওয়া যায়। এই ক্রোমোজোম হচ্ছে কি আঁকাবাঁকা সুতার মতো, নিউক্লিয়াসের ভিতরে আঁকাবাঁকা সুতার মতো যেগুলো থাকে সেগুলোকেই বলা হয় কি ক্রোমোজোম। এছাড়া মাইটোকন্ড্রিয়া, যেটা আমি আগে বলে দিলাম। এরপর প্লাস্টিড, এটা নিয়ে তোমাদের এই অধ্যায়ে পরবর্তীতে আলোচনা আসবে। প্লাস্টিডের মধ্যেও আরও যদি আমাকে একটু আলোচনা করতে বলো তাহলে আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করে দেখাচ্ছি এগুলো অবশ্য। তারপরে হচ্ছে কি ডিএনএ থাকতে পারে। নির্দিষ্ট প্রজাতির জীবকোষে ডিএনএ এর পরিমাণ নির্দিষ্ট থাকে। ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামক অনেকগুলো ছোট অণু দ্বারা গঠিত। এখন তোমাদের চিত্র দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ আমরা এখন আমাদের মতো করে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করি, তারপর আবার আমরা বইয়ে ফিরে আসব। আচ্ছা বন্ধুরা, এবার একটু খেয়াল করো, আমাদের এই যে ডিএনএ, এই ডিএনএ এর গঠনটা অঙ্কন করতে গেলে আমরা এর আগে এর পূর্ববর্তী পর্বে দ্বিতীয় পর্বে আমরা রাইবোজ অঙ্কন করেছিলাম না?
রাইবোজের ক্ষেত্রে আমাদের কি ছিল 5 কার্বন ছিল, অর্থাৎ 5 কোণাতে 5টা কার্বন ছিল। আচ্ছা, রাইবোজের চিত্রটা আমরা একটু আবারও অঙ্কন করবার চেষ্টা করি। দেখো, প্রথমত আমরা এবার ওই যে কার্বন দিয়ে অঙ্কন করব না, এর আগে আমরা কি করছি যে এখানে একটা কার্বন, তারপরে এখানে একটা ধরো কার্বন, এরপরে ধরো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কি ছিল অক্সিজেন ছিল। তাহলে কার্বন অক্সিজেন এইখানে এইভাবে আমাদের বন্ধনটা আমরা এর আগে শিখেছিলাম। এর সঙ্গে আরেকটা কার্বন যোগ করে দিই, সেটা আমাদের 5 নম্বর কার্বন হয়ে যায়। তো এখানে আসলে এই গ্রুপে কি যুক্ত হয়েছিল CH2OH। এটা যদি আমার পূর্ববর্তী পর্বটা দেখে থাকো তাহলে খুব সহজেই বুঝে যাবে। এখন ব্যাপারটা হলো আমরা এখানে এই যে কোণাগুলোতে কার্বন লিখব না, আমরা সরাসরি যদি অঙ্কন করি তাহলে এটাকে আমরা অঙ্কন করতে গেলে আমরা এভাবে অঙ্কন করব যে এই জায়গাতে একটা অক্সিজেন দিব এবং দুই পাশে দুইটা হাত বের করে দিয়ে এটাকে সোজা নিচের দিকে নিয়ে আসব। অথবা তুমি যদি চাও যে সোজা নিচের দিকে না নিয়ে এসে একটুখানি এদিকে চাপিয়ে লিখবো বা এদিকে মাঝখানের দিকে চাপিয়ে লিখবো, অর্থাৎ অনেকটা এরকম করে লেখাটা শ্রেয়। আচ্ছা বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে এটাকে আমরা দিয়েছিলাম 1 নম্বর কার্বন, এটাকে 2 নম্বর কার্বন, এটাকে 3 নম্বর কার্বন, এটাকে 4 নম্বর, এটা ছিল 5 নম্বর। আচ্ছা, তাহলে এটা আমরা দিলাম 5 নম্বর কার্বন। এখন যদি আমি এটার ক্ষেত্রে বলি তাহলে এটার ক্ষেত্রেও কি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এবং এই যে এখানে আরেকটা হাত বের করে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। আচ্ছা, এটুকু কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। এখন ভালো করে একটু খেয়াল করো, এই যে বিভিন্ন নম্বরের কার্বনগুলোকে আমরা কিন্তু প্রাইম দ্বারা প্রকাশ করব। প্রাইম, এটাকে আমরা প্রকাশ করব 1 প্রাইম, এটাকে আসলে প্রকাশ করব 2 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 4 প্রাইম, এরপর এটা হবে 5 প্রাইম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে কেন প্রাইম দ্বারা প্রকাশ করলেন? তবে হ্যাঁ, এর উত্তরটা আমি অবশ্যই একটু পরে দেব, যখন আমরা তোমার হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি, সেই মুহূর্তে এসে তোমাদের এই যে প্রাইম কেন দিলাম সেটার ব্যাখ্যাটা দিয়ে দেব। এখন খেয়াল করো, এই যে আমরা যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজটা পেলাম, এই রাইবোজের সঙ্গে যদি আমরা এই যে 1 নম্বর কার্বনের সঙ্গে যদি আমাদের তোমার হচ্ছে নাইট্রোজেন বেস যুক্ত করে দেই, নাইট্রোজেন বেস মানে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, তো নাইট্রোজেন ক্ষারক যুক্ত করে দেই, এটা আসলে দেখো এই যে তোমাদের বইয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে কার্বনটা নিউক্লিওটাইড আমরা অঙ্কন করার চেষ্টা করতেছি। তো নিউক্লিওটাইড অঙ্কন করতে গেলে আমাদের সর্বপ্রথম আগে কি রাইবোজ অঙ্কন করতে হবে বা পেন্টোজ সুগার যেটা, এর সঙ্গে আমরা কি করব 1 নম্বর কার্বনের সঙ্গে আমরা নাইট্রোজেন বেস যুক্ত করে দেব এবং 5 নম্বর কার্বনের সঙ্গে আমরা ফসফরিক অ্যাসিডের ফসফেট যুক্ত করে দেব। তাহলে একটু খেয়াল করো, 1 নম্বর কার্বনের সঙ্গে যদি আমি কি নাইট্রোজেন বেস যুক্ত করে দিই, ধরে নিলাম আমি এটা নাইট্রোজেন বেস, আমি আসলে বক্স আকারে বুঝিয়ে দিচ্ছি। আবার ধরো 5 নম্বর কার্বনের জন্য এখানে ধরো আমি ফসফরাস পি দিলাম, ফসফরিক অ্যাসিডের ফসফরাসটাকে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে কি নাইট্রোজেন বেস বা এন, নাইট্রোজেন বেস বা এন। আচ্ছা, তাহলে আমরা যে গঠনটা পেলাম এই গঠনটাকেই বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এই গঠনটাকে আমরা কি বলবো বন্ধুরা? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডটা আসলে কি পেলাম আমরা? যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে যদি নাইট্রোজেন বেস যুক্ত করা হয় এবং 5 নম্বর কার্বনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিডের ফসফেট বেসটা যুক্ত করে দেওয়া হয়, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি নিউক্লিওটাইড। আচ্ছা, এই যে দেখো তোমাদের বইয়ে কিন্তু নিউক্লিওটাইডটা এখানে অপর পৃষ্ঠাতে দেখো সুন্দর করে চিত্র নিচে অঙ্কন করে দেয়া আছে। আচ্ছা, এখন কিন্তু তোমাদের আমি আগেই বলেছি যে আসলে এখানে তোমার হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম কেন ব্যবহার করা হলো সেটা আমি একটু পরে বলতেছি। এবার খেয়াল করো, তাহলে আমরা এখানে আসলে কি কি পাচ্ছি দেখো তো। এই জায়গাতে আমরা পাচ্ছি প্রথমত 1 নম্বর হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে আমরা এখানে একটা সম্পূর্ণ এই যে 5 কার্বন বিশিষ্ট কি পাচ্ছি পেন্টোজ সুগার। আচ্ছা, পেন্টোজ সুগারকে আমি ধরো H দ্বারা প্রকাশ করলাম, পেন্টোজ সুগারকে আমি H দ্বারা প্রকাশ করলাম। এরপরে আরেকটা কি পাচ্ছি নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেসকে আমি ধরে নিলাম N দ্বারা প্রকাশ করতেছি। এরপরে আরেকটা আমি কি পাচ্ছি বন্ধুরা? ফসফেটকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? P দ্বারা প্রকাশ করতেছি। মনে রাখবা এই তিনটার সম্মিলিত রূপকেই বলা হয় নিউক্লিওটাইড। অর্থাৎ একটা যদি পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট পরস্পর যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড ব্যাপারটা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আচ্ছা, নিউক্লিওটাইডটা যদি তোমরা বুঝে থাকো, এবার দেখো আমরা নিউক্লিওটাইড বোঝার পরে নিউক্লিওটাইডের যে
তোমার হচ্ছে বেসিক থিমটা সেটা একটুখানি আলোচনা করি। আচ্ছা, এখন এই যে নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড যদি যুক্ত করে দেওয়া হয়, দুটো নিউক্লিওটাইড যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, একটা নিউক্লিওটাইডকে আমরা এভাবে অঙ্কন করে পারি, তাহলে এরকম করে যদি আমরা দুটো নিউক্লিওটাইডকে পরস্পর যুক্ত করে দেই তাহলে কেমন ঘটনা ঘটবে একটুখানি খেয়াল করো। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, তোমাদের হচ্ছে এই যে বইয়ে এখানে আসলে ও দেওয়া নাই, এটা আসলে ও দেওয়াটা উচিত ছিল, কারণ অক্সিজেনের এখানে ও দেওয়া উচিত ছিল। এছাড়া প্রতিটা কোণাতে একটা করে কার্বন বোঝায়, এটা মনে রাখবা, প্রতিটা কোণাতে সাধারণত একটা করে কার্বন বোঝায়। এই জন্য এখানে যদি সরাসরি কোণা দিয়ে থাকে তাহলে একটা কার্বন আমরা বুঝে নিতে পারি, অনেকেই ভুল করতে পারি। এই জন্য এটা আসলে বইয়ে ও দেয়া উচিত ছিল। দেখো তোমাদের বইয়ে কিন্তু এখানে ও দেওয়া নাই, এটা আসলে উচিত ছিল এখানে একটা ও দিয়ে দেয়া। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি পরস্পর দুইটা নিউক্লিওটাইডকে যুক্ত করে দেই তো দুইটা নিউক্লিওটাইড কিভাবে যুক্ত হবে একটুখানি খেয়াল করো। আমরা একটু অঙ্কন করবার চেষ্টা করতেছি। তাহলে দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের এ পাশে থাকতেছে কি এন, এ পাশে থাকতেছে কি পি, এ পাশে থাকতেছে হচ্ছে পি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড। আমি কিন্তু এবার আর ওই যে 1 2 3 4 দিচ্ছি না বা কার্বন দেখিয়ে দিচ্ছি না, এর সঙ্গে ধরো আমি আরও একটা নিউক্লিওটাইড যুক্ত করে দেব। আরও একটা নিউক্লিওটাইড যদি আমি যুক্ত করে দেই তাহলে হবে, দেখো এর সঙ্গে আমি আরও একটা নিউক্লিওটাইড যুক্ত করে দেব। এই নিউক্লিওটাইডের দেখো দ্বিতীয় এই নিউক্লিওটাইডের ক্ষেত্রে এ পাশে কি থাকতেছে নাইট্রোজেন বেজ, এবং এ পাশে কি থাকতেছে, এ পাশে থাকতেছে হচ্ছে পি। এখন এদের মধ্যে যদি বন্ধন গঠন করানো হয় তাহলে মনে রাখবা নাইট্রোজেন বন্ধনটা ঘটে হচ্ছে 1 প্রাইমের সঙ্গে। এই যে এখানে নাইট্রোজেন বন্ধনটা আছে না, বা নাইট্রোজেন বেজের বন্ধনটা আছে না, এটা সবসময় ঘটে 1 প্রাইমের সাথে। অর্থাৎ এই যে আমাদের নিউক্লিওটাইডের 1 নম্বর 1 প্রাইম মানে কি, এই যেটা 1 প্রাইম না, সবসময় এই প্রাইমের সঙ্গে 1 প্রাইমের সঙ্গে নাইট্রোজেন বেজের বন্ধনটা ঘটবে, এবং এই যে ফসফরাসের বন্ধনটা কখনো মানে 3 প্রাইম ও 5 প্রাইমের সঙ্গে ঘটবে, 3 প্রাইম ও কি 5 প্রাইমের সঙ্গে ঘটবে। একটু ভালো করে মনে রাখবা, নাইট্রোজেন ফসফরিক অ্যাসিড বা ফসফেট বেসটা তোমার হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বর কার্বনের সঙ্গে একবার, অর্থাৎ 3 প্রাইমের সঙ্গে একবার ঘটবে, 5 প্রাইমের সঙ্গে একবার ঘটবে। এখন খেয়াল করো তো ভাইয়া এখানে কিভাবে ঘটতেছে একটু খেয়াল করো। তাহলে এর হচ্ছে 1 নম্বর প্রাইম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, দেখো তো এটা আমরা কি বলতে পারি 3 প্রাইম। আবার এই যে এই তোমার হচ্ছে নিউক্লিওটাইডের এটা কি তোমার হচ্ছে 5 প্রাইম না, এটা হচ্ছে কি 5 প্রাইম, কারণ এই পর্যন্ত হচ্ছে 4 নম্বর কার্বন, এখানে 1 2 3 এটা 4 নম্বর কার্বন, এটা হচ্ছে কি 5 প্রাইম। এখন এদের মধ্যে একটা কিন্তু বন্ধন গঠন করবে, এই যে 3 প্রাইমের সঙ্গে 5 প্রাইমের একটা বন্ধন গঠন করবে, এটাকেই বলা হচ্ছে কি ফসফেট। অর্থাৎ ফসফেটটা যুক্ত হচ্ছে তোমার হচ্ছে দুটো নিউক্লিওটাইডের পাশাপাশি, দুটো নিউক্লিওটাইডের মধ্যে ফসফেট যুক্ত হয় 3 এবং 5 প্রাইমের মধ্যে, 3 এবং 5 প্রাইমের মধ্যে ফসফেট যুক্ত হয়। আর তোমার হচ্ছে এই যে নাইট্রোজেন বেসটা যুক্ত হয় সবসময় 1 প্রাইমের সঙ্গে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন দেখো তো এইভাবে মনে করো আমি দুটো নিউক্লিওটাইড দিলাম, এটাকে আমরা বলতে পারি ডাই নিউক্লিওটাইড, কারণ দুটো থাকলে কি হয় ডাই নিউক্লিওটাইড। এভাবে যদি আমরা 3টা দেই তাহলে ট্রাই নিউক্লিওটাইড, 4 দিলে টেট্রা নিউক্লিওটাইড। অর্থাৎ নিচে যদি আমরা এভাবে আরও নিউক্লিওটাইড যোগ করে দেই, নিচে যদি আমরা আরও এভাবে নিউক্লিওটাইড যোগ করে দেই তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আবারও একটা নিউক্লিওটাইড যোগ করে দিলে হয়ে গেল ট্রাই নিউক্লিওটাইড। এভাবে যতগুলো আমরা যুক্ত করব, ধরো আমি যুক্ত করতে করতে n সংখ্যক করে ফেললাম, যেটাকে আমরা বলতে পারি কি পলিনিউক্লিওটাইড। অর্থাৎ n সংখ্যক, আমি জানি না কতগুলো নিয়েছি, n সংখ্যক নিউক্লিওটাইড একত্রে যুক্ত হয়ে যেটা গঠন করে সেটাকে কি বলা হয় বন্ধুরা পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের বুঝবার কথা। অর্থাৎ আমরা কিন্তু n সংখ্যক যদি নিউক্লিওটাইড নিয়ে আমাদের যে গঠন করব, যেটা গঠিত হয় সেটাকে আমরা বলতে পারি কি পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এই যে পলিনিউক্লিওটাইড পেলাম না,
এটাকে আমরা আসলে নিউক্লিওটাইড বলতে পারি। তার মানে নিউক্লিওটাইডটা আসলে কি দেখো তো, নিউক্লিওটাইড হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডের একটা পলিমার না, তোমার হচ্ছে নিউক্লিওটাইড। আমরা যে নিউক্লিওটাইডটা পেলাম, এই যে এখানে একটা নিউক্লিওটাইড পেলাম, এই নিউক্লিওটাইডটা কি যে নিউক্লিক অ্যাসিডের একটা পলিমার, এটা একটু মনে রাখতে পারো। অর্থাৎ তোমরা সহজভাবে মনে রাখতে পারো যে নিউক্লিওটাইডটা ইজ ইট নিউক্লিওটাইড। আচ্ছা আমি লিখে দিচ্ছি, নিউক্লিওটাইড হলো নিউক্লিওটাইড হলো সরি নিউক্লিওটাইড কেন, নিউক্লিওটাইড এর পলিমার হলো নিউক্লিক অ্যাসিড, পলিমার হলো নিউক্লিক অ্যাসিড। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেয়া আছে সেটার তুলনায় আমরা কিন্তু একটু পরে খুব সহজে একটা সংজ্ঞা নিজেরাই দিতে পারবো। এখানে যে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা বলছে আমরা এভাবেও দিতে পারি, অথবা তুমি চাইলে এই যে এভাবেও দিতে পারো, সেটা হচ্ছে কি নিউক্লিওটাইড এর পলিমার হলো তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কারণ এই যে নিউক্লিওটাইডের এন সংখ্যক পলিমার গঠন করতেছে, হয়ে যাচ্ছে পলিনিউক্লিওটাইড, আর পলিনিউক্লিওটাইডটাকেই বলা হয় নিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইড, অর্থাৎ যেটা হচ্ছে নিউক্লিওটাইডের একটা পলিমার। অথবা চাইলে এটাকে এভাবেও বলতে পারো যে নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একটি মনোমার। অর্থাৎ নিউক্লিওটাইড এইটা কি নিউক্লিক অ্যাসিডের একটা মনোমার মানে একটা অণু, আর নিউক্লিওটাইডের পলিমার হলো আবার নিউক্লিক অ্যাসিড। একটু ভালো করে এই দুটা মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে কিন্তু আমরা একটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের নিউক্লিক অ্যাসিডটা কিন্তু বুঝতে পেরেছি। এখন নিউক্লিক অ্যাসিডটা তোমরা যদি বুঝতে পারো, আমরা এবার কি করব, এবার একটু খেয়াল করো, আমরা এই যে নাইট্রোজেন বেস পেলাম না, নাইট্রোজেন বেসকে নিয়ে এবার একটু আলোচনা করি। নাইট্রোজেন বেস, আর বেস মানে কি ক্ষারক বা ক্ষার। আচ্ছা নাইট্রোজেন ক্ষারক নেই, নাইট্রোজেন বেস প্রথমত মনে রাখবা যে নাইট্রোজেন বেস হলো দুই ধরনের, একটা হলো পিউরিন আর একটা হচ্ছে কি পাইরিমিডিন। প্রথম একটা ধাপকে আমরা নিতে পারি কি পিউরিন, আর একটা ধাপকে আমরা নিতে পারি কি পাইরিমিডিন। এখন দেখো তোমাদের বইয়ে কিন্তু একটুখানি ভুল আছে, সেটা কি দেখো তোমাদের বইয়ে এই জায়গাতে লেখা আছে পিরিমিডিন, এইখানে একটু ভুল হয়ে গেছে, তাদের হয়তো প্রিন্টিং মিস্টেক বলতে পারি আমরা, আচ্ছা বা টাইপিং মিস্টেক আমরা বলতে পারি। তাহলে দেখো এই যে পাইরিমিডিন এটা হবে কি একটা পিউরিন, একটা হবে পাইরিমিডিন। এই যে পিউরিনটাকে আবারও দুইটা ভাগে ভাগ করা যায়, এই পিউরিনটাকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। তার একটা ভাগকে বলা হয় অ্যাডেনিন, একটা ভাগকে বলা হয় অ্যাডেনিন, আর একটা ভাগকে বলা হয় কি গুয়ানিন। তাহলে আমরা একটা পেলাম, প্রথমত নাইট্রোজেন বেস দুই প্রকার, একটা পিউরিন একটা পাইরিমিডিন। আবার পিউরিনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা অ্যাডেনিন একটা গুয়ানিন। আমি লিখতেছি না বাংলা দিয়ে, তোমাদের বইয়ে বাংলা দিয়ে এগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে। দেখো এই যে পিউরিনের দুইটা ভাগ, একটা অ্যাডেনিন একটা গুয়ানিন, এগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে দেখো আবার পাইরিমিডিনকে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রধানত এখানে আসলে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, তবে তোমাদের বইয়ে দুইটা দেয়া আছে, আমরা দুটো নিয়ে আলোচনা করব। পাইরিমিডিনকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা কি থায়ামিন বা থাইমিন বলতে পারি আমরা, থাইমিন মানে টি, এরপরে হচ্ছে একটা সাইটোসিন সি, এছাড়া আরও একটা আছে সেটাকে বলা হয় ইউরাসিল, ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা আসলে তোমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, আমাদের পরবর্তীতে এটা নিয়ে আলোচনা আসবে। তাহলে প্রথমত আমরা কি করতেছি যে পিউরিনকে দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিনকে দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা কি থাইমিন আর একটা হচ্ছে কি সাইটোসিন। এই দুটো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার একটু সহজভাবে মনে রাখবা, এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন এরা হচ্ছে কি দুই রিং বিশিষ্ট বলয়। অ্যাডেনিন এবং গুয়ানিন কি দুই রিং বিশিষ্ট, একটু সহজে মনে রাখবা, দুই রিং বিশিষ্ট
দুই রিং বিশিষ্ট বলয়। আর এই যে তোমার হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন, এরা হচ্ছে কি এক রিং বিশিষ্ট। এক রিং বিশিষ্ট। আচ্ছা বন্ধুরা দেখো, তাহলে আমরা কি বললাম, বিশিষ্ট আমরা এটাকে আসলে বলয় বলতে পারি, বলয়। তাহলে পাইরিমিডিন হলো এক রিং বিশিষ্ট, মানে একটা করে বৃত্তাকার থাকবে। আর পিউরিনের ক্ষেত্রে দুইটা করে বৃত্ত বা দুইটা করে তোমার হচ্ছে চাক্রিক যৌগ পরস্পর যুক্ত থাকবে। এখন দেখো তোমরা কিন্তু সহজে বুঝে যাবে। এবার একটু খেয়াল করো, এখানে এই যে দেখো অ্যাডেনিনের এখানে দেখো দুইটো, এখানে দেখো একটা, এখানে একটা, দুইটাকে পরস্পর যুক্ত অবস্থায় আছে। এরকম দুটো রিং যদি পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, পিউরিন। আবার দেখো গুয়ানিনের ক্ষেত্রে কি দুটো রিং পরস্পর যুক্ত অবস্থায় আছে। এখন তোমাদের একটু মনে রাখতে হবে যে অ্যাডেনিনের ক্ষেত্রে সংকেতটা কেমন, তারপরে হচ্ছে গুয়ানিনের ক্ষেত্রে সংকেতটা কেমন। মনে রাখবা এখানে যে কার্বনগুলো আসলে ফাঁকা দিয়েছে, এই যে কোণাগুলো ফাঁকা দিয়েছে, এখানে যেমন এই কোণাটা ফাঁকা আছে, সব সময় ফাঁকা কোণাগুলোকে মনে রাখবা একটা করে কার্বন আছে, ফাঁকা কোণাগুলোতে একটা করে কি আছে, কার্বন আছে। আর বাকি কোণাতে যেগুলো ছিল সেগুলো তো দিয়েই দিয়েছে, কোথায় নাইট্রোজেন আছে, কোথায় হাইড্রোজেন আছে, কোথায় NH2 আছে, সেগুলো কিন্তু দেয়া আছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডেনিন, এটাকে বলা হচ্ছে গুয়ানিন। সহজভাবে মনে রাখবো এরা কি দুই রিং বিশিষ্ট, এখানেও দুইটা রিং, এখানেও দুইটা রিং। আবার দেখো পাইরিমিডিন, এরা কি এক রিং বিশিষ্ট, এখানেও একটা, এখানেও একটা। অর্থাৎ থাইমিনের ক্ষেত্রেও একটা রিং এবং সাইটোসিনের ক্ষেত্রেও কি একটা রিং। তার মানে বোঝা যাচ্ছে যে কি পাইরিমিডিন হচ্ছে কি একটা করে রিং বিশিষ্ট বা একটা করে বলয় বিশিষ্ট। আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা যেগুলো পেলাম, এখানে একটু সহজে তোমরা মনে রাখতে পারো, সেটা কি, সেটা হচ্ছে যে পিওর অ্যাজ গোল্ড। একটু এভাবে মনে রাখতে পারো, পিওর অ্যাজ গোল্ড। অর্থাৎ পিওর মানে হচ্ছে পিউরিনের ক্ষেত্রে দুইটা ভাগ, সেটা হচ্ছে একটা এ, একটা হচ্ছে কি জি। অর্থাৎ পিওর অ্যাজ গোল্ড, অর্থাৎ কি পিউরিনটা হচ্ছে অ্যাডিনিন এবং কি গুয়ানিন, মানে পিউরিনকে দুইটা ভাগে ভাগ করা যায়, অ্যাডিনিন, গুয়ানিন। এটাকে একটুভাবে মনে রাখতে পারো, তোমরা আসলে মনে রাখার সহজ টেকনিক, মনে রাখতে পারো। এরপরে দেখো, এরপরে তোমাদের হচ্ছে এই যে পাইরিমিডিন, এই পাইরিমিডিনটাকে একটু সহজে মনে রাখতে পারো কি দিয়ে, রস্যই দিয়ে। রস্যই কিভাবে দেখো, পিরিমিডিন, এখানে তোমাদের বইয়ে লিখতে ভুল করছে, আমি বলছি পাইরিমিডিন বানান করতে গেলে দেখো তো আমাদের কি আসতেছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পাইরিমিডিন বানান করতে গিয়ে একটা রস্যই আসতেছে না, এই যে দ্বিতীয়তে একটা রস্যই আসতেছে। এরপর থাইমিন, এটা হচ্ছে কি থাইমিন, এই যে রস্যই, থাইমিন রস্যই। এরপর এটা কি সাইটোসিন, মানে এই যে রস্যই। তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি, পাইরিমিডিনের মধ্যে একটা রস্যই পাচ্ছি, থাইমিনের মধ্যে একটা রস্যই পাচ্ছি, আবার সাইটোসিনের ক্ষেত্রে একটা কি রস্যই পাচ্ছি। এভাবে কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারো যে এটা কি রস্যই দিয়ে আছে। আর হচ্ছে পিওর অ্যাজ গোল্ড, অর্থাৎ পিউরিন তোমার হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিনের সমন্বয়ে গঠিত। এখন তোমাদের এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে যেগুলো আমরা পেলাম, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, তোমার হচ্ছে ইউরাসিল, সাইটোসিন, এগুলোর মধ্যে কোনগুলো আসলে ডিএনএতে থাকে, কোনগুলো আরএনএতে থাকে। মনে রাখবা এদের মধ্যে ডিএনএতে থাকে হচ্ছে AT, এটা হচ্ছে টি হবে, AT। এ মানে অ্যাডেনিন এবং থাইমিন, এটা কিতে থাকবে, ডিএনএতে থাকবে। এরপর আরও একটা থাকবে, সেটা হচ্ছে কি জি থাকবে, তার সঙ্গে হচ্ছে সি থাকবে। এই যে চারটা, এই চারটা কিন্তু ডিএনএতে থাকবে, এই চারটাই ডিএনএতে থাকবে। আবার দেখো আরএনএতে কোনগুলো থাকবে, একটু খেয়াল করো, তোমরা ভালো করে বুঝতে পারবা। দেখো আরএনএতে থাকবে হচ্ছে এবার কি এ থাকবে, ইউরাসিল থাকবে, এর সঙ্গে জি থাকবে, গুয়ানিন থাকবে, সি থাকবে। মনে রাখবা পার্থক্য হলো শুধুমাত্র এই যে ডিএনএর ক্ষেত্রে অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, থাইমিন থাকবে, সাইটোসিন থাকবে, শুধুমাত্র ইউরাসিলটা থাকবে না। কারণ ইউরাসিল শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে থাকে, এবং কিসের পরিবর্তে, শুধুমাত্র টি এর পরিবর্তে, মানে থাইমিনের পরিবর্তে। দেখো AGC, শুধু পার্থক্য কি, থাইমিন, ইউরাসিল, মানে থাইমিনের পরিবর্তে শুধুমাত্র কি ইউরাসিল থাকবে। তাহলে এটুকু বুঝতে পেরেছো। আবার দেখো এবার এই যে অ্যাডিনিন, একটা অ্যাডিনিন এবং একটা থাইমিনের মধ্যে
দ্বিবন্ধন গঠিত হয়, মানে দুটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একটা অ্যাডেনিন একটা থাইমিন দুটো তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আবার একটা হচ্ছে গুয়ানিন এবং একটা সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এগুলো মনে রাখবা যে একটা অ্যাডেনিন দুইটা থাইমিন, একটা অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে, একটা গুয়ানিন একটা সাইটোসিনের সঙ্গে তিনটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আরএনএ এর ব্যাপারটা তো আমরা আরএনএ এর ক্ষেত্রেই আলোচনা করব। এটা হচ্ছে আরএনএ। আরএনএ এর ব্যাপারটা আমরা আরএনএ টপিকের মধ্যে গিয়ে আলোচনা করব, এই জন্য এটার মধ্যে এখানে আলোচনায় আসতেছি না। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো এই পর্যন্ত তোমরা কিন্তু বেসিক জিনিসটা বুঝে গেছো। এবার দেখো একটু খেয়াল করো, আমি তোমাদের প্রথমেতেই বলেছিলাম যে এখানে তোমাদের এই যে ক্লোরোপ্লাস্ট ছিল, তারপরে আমরা ক্রোমোপ্লাস্ট বলতে পারি। এই যে ক্লোরোপ্লাস্ট আমরা বলছিলাম না, এখানে থেকে আমরা কিন্তু সহজে একটু মনে রাখতে পারি। সহজে কিভাবে মনে রাখবা? ক্লোরো মানে মনে রাখবা যেটা আসলে সবুজ, ক্লোরোফিল পরনি তোমাদের। ক্লোরোফিল কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ক্ষেত্রে সবুজ অংশে ক্লোরোফিল পাওয়া যায়। তাহলে সহজভাবে মনে রাখবা এই ক্লোরো কথাটা চলে আসছে কি থেকে? ক্লোরোফিল থেকে। এই ক্লোরো কথাটা চলে আসছে ক্লোরোফিল থেকে। আর প্লাস্ট কথাটা থেকে আসতেছে প্লাস্টিড। প্লাস্ট কথাটা থেকে আসতেছে কি? প্লাস্টিড। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্ট থেকে আমরা ক্লোরোফিল পাচ্ছি, ক্লোরোফিল থেকে কি পাচ্ছি? প্লাস্টিড। তাহলে দেখো তো ক্লোরোফিলটা আবার পাওয়া যাচ্ছে কোথায়? সবুজ অংশে। সবুজ অংশে না? ক্লোরোফিলটা পাওয়া যায় উদ্ভিদের সবুজ অংশে, পাতাতে পাওয়া যায় ক্লোরোফিল। এরপরে প্লাস্টিড। তাহলে আমরা কি বলতে পারি যে ক্লোরোপ্লাস্ট মানে কি? সবুজ প্লাস্টিড। সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় কি? ক্লোরোপ্লাস্ট। সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আবার দেখবা তোমরা অনেক সময় পড়তে গিয়ে কোথাও ক্রোমোপ্লাস্ট পেয়ে যাবা। ক্রোমোপ্লাস্ট একটুখানি লিখে দিই, যদিও এটা নাই তোমাদের, একটুখানি লিখে দিচ্ছি তারপরেও। ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট। এই যে ক্রোমো মানে হচ্ছে রঙিন, সহজভাবে মনে রাখবা। রং বা রঙিন, বা আমরা রঙিন বলতে পারি, রং বা রঙিন। আর প্লাস্ট মানে কি? প্লাস্টিড। তার মানে রঙিন প্লাস্টিডগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, আর যেটা হচ্ছে সবুজ প্লাস্টিড সেগুলোকে বলা হয় কি? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা বন্ধুরা, এবার খেয়াল করো, তাহলে তোমাদের এই পর্যন্ত আমাদের তোমার হচ্ছে ডিএনএ এর বেসিক টার্মটা তোমরা কিন্তু বুঝে গেছো। এবার দেখো আমরা একটু অঙ্কন করবার চেষ্টা করি, সম্পূর্ণ একটা নিউক্লিওটাইড অঙ্কন করবার চেষ্টা করি, তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝে যাবে যেটা আসলে কিভাবে গঠিত হলো। খেয়াল করো, আমরা এবার একটু সম্পূর্ণ ব্যাপারটা রিং আকারে নিচের দিকে আমরা নিজেদের মতো করে অঙ্কন করব। তো প্রথমত আমরা একটা অক্সিজেন নিব, দুই পাশে বের করে দেব। বের করে দিয়ে কি করব? এবার এই যে একটু নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এখান থেকে একটা কি নেব? নাইট্রোজেন বেস নেব। আর নাইট্রোজেন বেস কয় প্রকার? 4 প্রকার। আমরা কি পেয়েছি? একটা নাইট্রোজেন বেস প্রধানত আমরা কি বলতে পারি? পিউরিন পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন আবার কি দুই ভাগে ভাগ হচ্ছে, মানে AGTC। আর ইউরাসিল তো বলে দিলাম যে এখানে আলোচনা আপাতত নাই। তাহলে আমরা 4 প্রকার। আচ্ছা, আমি প্রথমটাতে A লিখলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে প্রথমটা আমি যদি A লিখি, এর সঙ্গে দেখো আমাদের এই কার্বনের সঙ্গে কি থাকবে? একটা ফসফেট থাকবে না? এই কার্বনের সঙ্গে একটা ফসফেট যুক্ত করে দিলাম। আমরা ধরো এটাকে শুধু বৃত্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সঙ্গে যদি আমি আরো একটাকে যুক্ত করে দেই, এর সঙ্গে আমি আরো একটাকে যুক্ত করে দিচ্ছি। এবার দেখো এর সঙ্গে আমি জি নিলাম, এর সঙ্গে আমি জি নিলাম। এর সঙ্গে আবার এ পাশে কি থাকবে? ওই যে ফসফেট। এখন এদের মধ্যে একটা বন্ধন গঠন করবে কি? এই যে এটার সঙ্গে এটা একটা বন্ধন গঠন করবে। এরপরে ধরো আমি আরো একটা নিচ্ছি, এর সঙ্গে ধরো আমি এবার নিচ্ছি কি? টি। এবং এর সঙ্গে আমরা আবারও একটা যুক্ত করে দিচ্ছি, এবং এর মধ্যে এই যে একটা বন্ধন যুক্ত হচ্ছে। আবারও ধরো আমি নিচে আরো একটা অঙ্কন করতেছি, এর সঙ্গে এবার আমি কি নিচ্ছি? সি নিচ্ছি। আচ্ছা, ধরো আমি সি নিলাম, এর সঙ্গে সি নিলে এর সঙ্গে এ পাশে আমাদের এই যে এটার সঙ্গে একটা বন্ধনে যুক্ত হচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে
আমরা এ পাশে অঙ্কন করলাম। এখন যেহেতু আমরা ডিএনএ এর গঠনটা পড়তেছি, তো ডিএনএ এর গঠনটা পড়তে গেলে আমাদের বিপরীত পাশে আবারও সেম ভাবে একটা করে নিউক্লিওটাইড লাগবে। এখন বিপরীত পাশে যখন একটা নিউক্লিওটাইড নিব, তখন কিন্তু সেই নিউক্লিওটাইডের আমরা এর বিপরীতভাবে নেব। এই নিউক্লিওটাইডটা যে দিক বরাবর আছে ওই ক্ষেত্রে তার বিপরীতভাবে নেব। অর্থাৎ এখানে অক্সিজেনটা উপরের দিকে আছে, আর এ পাশে যেটা নেব সেটা কি অক্সিজেনটা নিচের দিকে নেব। অর্থাৎ এরকম হবে এবার ব্যাপারটা। এখানে একটা নেব, তাহলে এর সঙ্গে আমরা ধরো আমরা জানি যে এর সঙ্গে কি যুক্ত হতে পারে, টি যুক্ত হতে পারে। এটা কিন্তু আমাদের এ পাশে একটু ভেবে নিতে হবে। এর সঙ্গে আমরা জানি টি যুক্ত হয়, এই জন্য পাশাপাশি টি নিলাম। এরপরে দেখো এখানে এবার কি ঘটনা ঘটতেছে, এবার দেখো তো এটা যদি আমাদের অক্সিজেন হয়, এটা যদি আমাদের অক্সিজেন হয়, তাহলে আমাদের কি ঘটবে যে এটা হচ্ছে 5 নম্বর কার্বন, তাহলে কি হবে এটা না, তাহলে এই পাশে থেকে আমাদের কি বের করে নিতে হবে, এই পাশে থেকে আমাদের এই যে ফসফেটটা বের করে নিতে হবে। এর সঙ্গে আবারও একটা, এবার দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ঘটতেছে, দেখো এই যে একটা ফসফেট না, এই ফসফেটের সঙ্গে এই যে দেখো এবার কয় নম্বর কার্বন যুক্ত হচ্ছে, 3 নম্বর কার্বন। কারণ এটা যদি অক্সিজেনের পাশে থাকে তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, তোমার হচ্ছে এটা হবে 2 নম্বর কার্বন, এটা হবে কি 3 নম্বর কার্বন। দেখো তো তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এর 3 নম্বর কার্বনের সঙ্গে এর কি তোমার 5 নম্বর কার্বন যুক্ত হচ্ছে না, এখানে 4 নম্বর কার্বন, এখানে কি 5 নম্বর কার্বন ছিল, তাহলে 5 নম্বর কার্বন, এই যে 3 এর সঙ্গে 5 যুক্ত হয় সবসময়। এই যে দেখো এখানে আমি বলে দিলাম যে সবসময় 3 এর সাথে কি যুক্ত হয়, 5 যুক্ত হয়। এই যে 3 এর সঙ্গে 5 যুক্ত হয় ফসফেটটার ক্ষেত্রে। আচ্ছা এবার দেখো আমরা জানি যে গুয়ানিনের সঙ্গে কি যুক্ত হয়, সাইটোসিন। এই জন্য এবার আমাদের পাশে কি নিতে হবে, সি নিতে হবে। এরপরে ধরো আমি আরো একটা নিচ্ছি, আচ্ছা এবারও আমাদের কি করতে হবে, এই যে এখানে আমাদের পাশাপাশি, আচ্ছা একটু ভুল হচ্ছে, আমরা একটু সোজা করে এইদিকে নিয়ে নেই। আচ্ছা এখানে টির সঙ্গে কি যুক্ত হবে বন্ধুরা, এখানে আমরা জানি যে টির সঙ্গে এ যুক্ত হয়, এ নিলাম। এখন দেখো আবারও সেম ভাবে এই যে এখান থেকে তোমার হচ্ছে এর যে কার্বন, এই কার্বনের সঙ্গে একটা কি কি বের হবে, এই যে ফসফেট, এই ফসফেটের সঙ্গে এর 3 নম্বর কার্বনটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আবারও খেয়াল করো আমরা যদি আরো একটা নেই, আচ্ছা এই ক্ষেত্রে দেখো আবারও সেম ভাবে আমাদের এটার সঙ্গে এবার কি নিচ্ছি, আমরা জানি সির সাথে কি যুক্ত হয়, জি যুক্ত হয়। আচ্ছা এই পাশে আবার কি হবে, সেম ভাবে এখান থেকে একটা অক্সিজেন তোমার হচ্ছে ফসফেট, এই ফসফেটের সঙ্গে আমরা যুক্ত করে দিচ্ছি কি 3 নম্বর কার্বন। সবসময় 5 নম্বর কার্বনের সঙ্গে 3 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের সঙ্গে 3 নম্বর কার্বন, এভাবে যুক্ত হবে। এখন এই যে পাশাপাশি দেখো তো অ্যাডেনিন থাইমিন থাকলো, এদের মধ্যে কি থাকে, কয় বন্ধন থাকে, দেখো এর সঙ্গে টি দ্বিবন্ধন, এর সঙ্গে টিকে আমরা দ্বিবন্ধনে যুক্ত করে দেব, আবার সির সাথে জিকে আমরা ত্রিবন্ধনে যুক্ত করে দেব। ও এখানে তোমাদের একটা জিনিস মনে রাখা উচিত, এগুলো হচ্ছে দুর্বল বন্ধন, আর দুর্বল বন্ধনগুলোকে সাধারণত এরকম ডট ডট দিয়ে দেখানোটা বেশি ভালো। তা আমি ডট ডট দিয়ে আসলে দেখিয়ে দিই, এটা বেশি ভালো। তোমাদের এখানেও আসলে দিয়ে নিবা তোমরা, আমার একটু ভুল হয়ে গেল, এটা উচিত তোমরা যদি সরাসরি দাও তারপরেও সমস্যা নাই, তবে উচিত হলো ডট ডট দিয়ে। এরপর দেখো এই যে এর সঙ্গে টি, তার মানে কি দ্বিবন্ধন, তার মানে কি 2টা হাইড্রোজেন বন্ধন। এরপরে সির সাথে জি, তার মানে কয়টা হাইড্রোজেন বন্ধন, 3টা হাইড্রোজেন বন্ধন, 3টা করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকবে। এভাবেই কিন্তু একটা সম্পূর্ণ ডিএনএ গঠন করা যায়। এখন এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো, সেটা কি, দেখো যে এই পাশে যখন ফাঁকা থাকতেছে তখন এই পাশের অংশটা কি চওড়া হয়ে যাচ্ছে, এখানে এই জায়গাটা চওড়া, এখানে এই জায়গাটা সরি এখানে এই জায়গাটা যখন ফাঁকা তখন এই জায়গাটা বাহিরে চলে আসতেছে, আবার এখানে যখন তোমার হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে তখন এটা কি বাহিরে চলে আসতেছে। এভাবেই কিন্তু তোমাদের এই যে পার্শ্ববর্তী যে ডিএনএর গঠনটা দেয়া আছে, ডিএনএর গঠনটা তোমরা বুঝতে পারবে। ডিএনএর গঠনটা হচ্ছে বাঁকানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো। তোমরা অনেকেই দেখবে যে আসলে অনেক বিল্ডিংয়ে উপরে ওঠার জন্য কি পেঁচানো সিঁড়ি থাকে, সেই পেঁচানো সিঁড়ির মতো দেখতে হচ্ছে কি ডিএনএ
ডিএনএ। এখানে দেখো সম্পূর্ণ ডিএনএটা তোমাদের গাঠনিক চিত্রটা এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে বুঝে নিতে পারো। এখন দেখো বন্ধুরা, তোমরা যদি এই যে ডিএনএর গঠনটা সম্পূর্ণটা বুঝতে পারো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা এখন পড়াগুলো বুঝতে পারবে। এখন আমরা পড়াগুলো একটু পড়বার চেষ্টা করি। চিত্রটিতে দেখতে পাচ্ছ যে প্রতিটি নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ, একটি নাইট্রোজেনাস ক্ষারক বা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। মানে একটা পেন্টোজ সুগার, একটা ফসফেট এবং কি একটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এই যে দেখো, আমি তোমাদেরকে যেটা এই পাশে দেখিয়ে দিয়েছিলাম যে একটা নিউক্লিওটাইড, একটা তোমার হচ্ছে সুগার, ফসফেট, তোমার হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট, এই যে তিনটার সমন্বয়ে একটা করে কি নিউক্লিওটাইড গঠিত। এরপরে দেখো, নিউক্লিক অ্যাসিডে দু ধরনের পেন্টোজ সুগার থাকে, একটি হলো রাইবোজ সুগার, অন্যটি হলো ডিঅক্সিরাইবোজ সুগার। একটা রাইবোজ সুগার, একটা কি ডিঅক্সিরাইবোজ সুগার, যেটা আমি তোমাদের আগে বলে দিয়েছি। রাইবোজ সুগারটাকে বলা হয় আরএনএ আর ডিঅক্সিরাইবোজ সুগারকে বলা হয় কি ডিএনএ। এই যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, রাইবোজ হলে আরএনএ আর ডিঅক্সিরাইবোজ হলে ডিএনএ। আচ্ছা, এরপরে দেখো, ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেস থাকে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো, তোমাদের পরবর্তী পৃষ্ঠায় এই চিত্রগুলো তো আমি বুঝিয়ে দিলাম। এর সঙ্গে দেখো তোমাদের এই যে আসলে ডিএনএর গঠনের যে চিত্রটা আছে এখানে, এই চিত্রটা তোমরা একটু নিজেদের মতো করে অঙ্কন চেষ্টা করবে। এখানে দেখো আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে যখন এই পাশে এই যে খাঁজ কাটা চলে আসবে, এই খাঁজটা কিন্তু কতটুকু তোমাদের মানটা দেয়া আছে 3.4 ন্যানোমিটার, আর এই পাশে হবে কি 1 ন্যানোমিটার। অর্থাৎ এই পাশের খাঁজগুলো ছোট হবে, এই পাশের খাঁজগুলো বড় হবে। এই জন্য এটা একটু এভাবে মনে রাখবা। কারণ দেখো, এই জায়গাতে কিন্তু এই যে এখান থেকে ভিতরে অনেক বেশি খাঁজ চলে আসতেছে, অর্থাৎ এইখান থেকে খাঁজেরটা অনেক দূরে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এখান থেকে অল্প করে পরিমাণ, প্রত্যেকটা কিন্তু অল্প পরিমাণ করে হবে। এই জন্য তোমার হচ্ছে ডিএনএর ক্ষেত্রে এই পাশেটা আসলে কোনটা কতটুকু করে থাকে বা কোনটার মাঝখানে দূরত্ব কত, গভীর খাঁজগুলো এখান থেকে তোমাদের দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। কারণ ডিএনএটা অনেকটা এরকম গঠন চলে আসে। আর ডিএনএর গঠনটা নিয়ে তোমরা আসলে উচ্চতর ক্লাসে আরো ভালো জানতে পারবে, তখন গিয়ে আরো একদম বিস্তারিত তোমরা আসলে জানতে পারবে। এরপর দেখো, ডিএনএ 2 সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। ডিএনএ তোমার হচ্ছে কি 2 সূত্র বিশিষ্ট একটি সর্পিলাকার। সর্পিলাকার আসলে কি বলা যায়? সর্পিলাকার দ্বারা বোঝায় আসলে যে একটা জিনিস থেকে তোমার নির্গত হয়ে পেঁচানো, যেটা অনেক দূর পর্যন্ত যেটা গড়াতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নিলাম যে এই যে ডিএনএটা এখান থেকে শুরু হয়েছে, দেখো এখান থেকে শুরু হয়ে এত দূর পর্যন্ত চলে আসছে, এই জন্য এটাকে বলা হয় সর্পিলাকার গঠন। পেঁচানো সর্পিলাকার গঠন, মানে এক জায়গায় উৎপন্ন হয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। অনেকটা তোমার হচ্ছে, তোমরা যদি শামুক দেখে থাকো, শামুক দেখলে শামুকও বুঝতে পারবে, দেখবো গোড়াটা হচ্ছে খুবই চিকন, তারপর ধীরে ধীরে পেঁচানো অংশটা কি ধীরে ধীরে এরকম করে বাঁকানো থাকে, অনেকটা এরকম সর্পিলাকার। এটাকে বলা হয় সর্পিলাকার গঠন। এর একটি সূত্র অন্যটির পরিপূরক। একটি ডিএনএ অণুর 2টি ডিএনএ সূত্র বা স্ট্র্যান্ড একে অপরের সঙ্গে পাশাপাশি যুক্ত পেঁচিয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় ডাবল হেলিক্স। ডিএনএ এর গঠনটা হচ্ছে ডাবল হেলিক্স। কেন ডাবল হেলিক্স বলা হচ্ছে? কারণ কি, এই যে দেখো দুটো করে তোমার হচ্ছে এই যে কই গেল, যে এই যে দুটো করে স্ট্র্যান্ড বা দুটো করে সূত্র, এই যে এখানে এর সঙ্গে টি, জির সঙ্গে সি, এই যে দুটো করে এ টি জি সি টি এ, দুটো করে অংশ যুক্ত থাকে। এই যে দুটো করে অংশ যুক্ত থাকে বলে এটাকে বলা হয় কি ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স বা তোমার হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো, যেটা আসলে দেখতে পেঁচানো সিঁড়ির মতো, মনে রাখবা। এরপরে দেখো, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, এটা মনে রাখবা যে ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম ডিএনএ নিয়ে একটা তারা গবেষণা চালিয়েছিলেন 1953 সালে। ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন, যা তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার এনে দেয়। অর্থাৎ এই যে ডিএনএ এর আবিষ্কারের কারণে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর পরবর্তী পৃষ্ঠা দেখো, এর পরবর্তী পৃষ্ঠায় তোমার ডিএনএ এর কিছু কাজ দেয়া আছে। ডিএনএ কি কি কাজ করে থাকে দেখো, যে জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এরপর ক্রোমোজোমের গাঠনিক উপাদান নিয়ন্ত্রণ করে, কারণ তোমার হচ্ছে ক্রোমোজোম সম্পূর্ণ ব্যাপারটা, ক্রোমোজোমের বা কোষ বিভাজনের সম্পূর্ণ ব্যাপারটাই নিয়ন্ত্রণ করে কিন্তু ডিএনএ। এরপরে বংশগতির আণবিক ভিত্তি
হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে কি জীবের সব শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ যতগুলো শারীরতাত্ত্বিক কাজ থাকবে মানে শারীরবৃত্তীয় যে কাজগুলো থাকবে এবং জৈবিক যে কাজগুলো থাকবে এগুলো সবগুলোই কি নিয়ন্ত্রণ করে থাকবে কি ডিএনএ। ডিএনএ এর কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে নিজেই সেটা সংশোধন করে নেয়, অর্থাৎ ডিএনএ এর কাঠামোতে এই যে ডিএনএ এর যে কাঠামোটা আমরা দেখলাম এই কাঠামোতে যদি কোনো একটা সমস্যা দেখা দেয় এই সমস্যাটা কিন্তু ডিএনএ নিজেই আবার সংশোধন করে নিতে পারে, অর্থাৎ নিজের সমস্যার ডিএনএ নিজেই সংশোধন করে নিতে পারে। তারপরে কি মিউটেশনের সময় প্রকরণ সৃষ্টি করে বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। বন্ধুরা এই ছিল তোমাদের হচ্ছে কি ডিএনএ নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা। তো ডিএনএ এই সম্পূর্ণ আলোচনাটা তোমরা আসলে বুঝেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এই ডিএনএ টপিকটা চলে আসছে কি নিউক্লিক অ্যাসিডের একটা টপিকের ভিতর থেকে, অর্থাৎ আমরা নিউক্লিক অ্যাসিডের ভিতরেই একটা টপিক পেলাম হচ্ছে ডিএনএ। তাহলে তোমরা নিউক্লিক অ্যাসিডের প্রথম টপিক ডিএনএটা বুঝতে পেরেছো। এর পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব আরএনএ নিয়ে বিস্তারিত আলোচনা করতে, কারণ তোমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে কি আরএনএ। তো বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের অবশ্যই আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।